তারা এখন এই সরকারে যারা আছে, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, তারা পার্বত্য চট্টগ্রামে প্রকৃতপক্ষে বৈষম্যের শিকার কারা এবং মানে এই বৈষম্য দূরীকরণে তাদের আসল ভূমিকাটা কি রাখা উচিত সেটা তারা ভেবে দেখুন এবং সেইভাবে ব্যবস্থা। গতকাল আমাদের যে সংবিধান সংস্কার যে কমিটি তারা যে প্রস্তাবনা দিয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে এর আগে চাকমা সার্কেল চিফ দেবাশিস রায় আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে একটি মানে দিয়েছিলেন, মানে প্রস্তাবনা দিয়েছিলেন, সেখানে তিনি সাংবিধানিকভাবে আদিবাসী স্বীকৃতির দাবি জানিয়েছিলেন। পরবর্তীকালে আমরাও জানিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমরা দুটো কথা বলেছিলাম। একটা হলো পরিষ্কারভাবে বলেছিলাম যে শেখ হাসিনা তার বাবার অনুসরণ করে জোর করে ট্রাইবাল জনগোষ্ঠীদেরকে যে বাঙালি বানিয়েছে এবং পঞ্চম দশ সংশোধনীর মাধ্যমেও যেটা করেছে এটা বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামে এবং সারা বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা কেউই এই বাঙালি হতে পারে না। একজন চাকমা, একজন মারমা, একজন এখানে চাক আছে একজন, ওরা কিভাবে বাঙালি হবে? কাজে এই জিনিসটা বাতিল করতে হবে এবং একই সাথে বাংলাদেশের জনগণকে সব দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা ছিল আমাদের দাবি, আমাদের মেজর দাবি। তো আমরা দেখলাম যে সাংবিধানিক সংস্কার কমিটি সেই দাবিটি মেনে নিয়ে তারা সেই কাজটি করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে ধন্যবাদ। সুপারিশ করা হয়েছে, এখনো তো মানে ফাইনাল হয়নি। সুপারিশ করেছে, হ্যাঁ সুপারিশ করেছে, মানে আমি বলছি তাদের সুপারিশে তারা এটা এনেছে। এখন আমার নিজের কাছে মনে হচ্ছে এই যে কাজটা হলো না, তারা তাদের দাবি বাস্তবায়ন করতে পারলো না এবং যার ফলে তারা একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা আমি দেখতে পাচ্ছি। এবং অতীতেও এই সরকারের আমলে যখন চাকমা সার্কেল চিফ ইয়ানিয়ানকে আপনার উপদেষ্টা করার জন্য একটা চেষ্টা হয়েছে এবং সেটা যখন করা হয় না, ইয়ানিয়ান নিজে আপনার চাকমা সার্কেল চিফের স্ত্রী ইয়ানিয়ান নিজে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে মিছিল নিয়ে মানববন্ধন করে দাঁড়িয়েছিল এবং এই সংবিধান সংস্কার কমিটিতে সার্কেল চিফ দেবাশিস রায়কে ঢোকানোর জন্য যে চেষ্টা হয়েছিল সেটা যখন ব্যর্থ হয়ে গেছে, তিনিও কিন্তু তখনও কিন্তু পাহাড় মানে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছিল। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এই ইস্যুটাকে তারা ধরে তারা মূলত আদিবাসী স্বীকৃতির দাবিটাকে জনপ্রিয় করার জন্য এবং এটাকে মানে এটাকে সামনে নিয়ে আসার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এবং পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যে সমস্ত পরিকল্পনা মানে এই যে আমাদের আঞ্চলিক পরাশক্তি এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলো করছে সেই মানে পরিকল্পনার সাথে এই আদিবাসী টার্মসটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। পক্ষ নিচ্ছে তাদের সাথে, মানে তারাও সেই টার্মসে কথা বলছে, তারাও সেই টার্মসে কথা বলছে এবং এই যে কিছুক্ষণ আগে বললো যে আপনার আপনার ILO 169, দেখেন ILO 169 বিশ্বের অনলি 27টা দেশ আপনার 107 সমর্থন করেছে আর 169 আপনার অনলি 24টা দেশ সমর্থন করেছে। আজকে যারা বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা কেউ আদিবাসী মানে এই ILO মানে এগুলোকে সমর্থন করে নাই। এবং গত বছর আপনার জাতিসংঘে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে, অস্ট্রেলিয়া যে দেশটাকে বলা হয় ল্যান্ড অফ ইন্ডিজিনাস এবং তাদের ইন্ডিজিনাস পিপলদেরকে বলা হয় অ্যাবরিজিনালস, সেই অ্যাবরিজিনালসকে পার্লামেন্টে সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা আইন তোলা হয়েছিল। অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সেই মানে বিলটাকে বাতিল করে দিয়ে বলেছে আমরা কাউকে আদিবাসী কাউকে পরবাসী এইভাবে বলে আমরা আমাদের জনগণকে বিভক্ত করতে চাই না। তো যেই দেশটা ল্যান্ড অফ ইন্ডিজিনাস বলে সবাই চিনে, আপনার কানাডায় আপনি জানেন যে সেখানে মাউরি নামে একটা প্রাচীন জনগোষ্ঠী রয়েছে, রেড ইন্ডিয়ান রয়েছে আমেরিকাতে, তারা কিন্তু এটার ভিতরে যায় না কারণ এবং এই ষড়যন্ত্রের সাথে তারা বুঝতে পারে যে এখানে একটা ভয়াবহ ষড়যন্ত্র আছে। এবং এই যে সমস্ত ট্রাইবাল জনগোষ্ঠী বাংলাদেশে এসছে, এরা আসছে মিয়ানমার থেকে, এরা আসছে ইন্ডিয়া থেকে, এবং এই মিয়ানমার এবং ইন্ডিয়াতেও কিন্তু তারা আদিবাসী হিসেবে স্বীকৃত না, তারা কিন্তু সেখানে স্বীকৃত না। এখানে এই যে বৈষম্যের কথা বলা হচ্ছে, আমি একটা কথা বলি, এখানে আমি এই যে থোয়াই চিং মং চাক আছে, দেখেন ওর কাছে আমি জিজ্ঞাসা করি ওদের ভিতরে BCS অফিসার কয়জন আছে? চাক, তুমি কি বলতে পারবা তোমাদের BCS অফিসার কয়জন আছে? 4 জন আছে। থোয়াই চিং, হ্যাঁ 4 জন।
4 জন, আচ্ছা, একটা জনগোষ্ঠীর ভিতরে 4 জন। ডাক্তার আছে কতজন? ডাক্তার, তুমি তো ইঞ্জিনিয়ার, তাহলে আপনি চিন্তা করেন যে, অথচ আপনি যদি চাকমা জনগোষ্ঠীর কথা দেখেন, সেখানে শত শত বিসিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছে। তাহলে পার্বত্য চট্টগ্রামে বৈষম্য কারা করছে? আপনার ঢাকায় বা দেশের বাইরে জাতিসংঘে যখনই এই পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের কথা বলা হয়, এই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, একটি বা দুইটি তিনটি জনগোষ্ঠীর যারা উচ্চশিক্ষিত, যারা সুবিধাপ্রাপ্ত, যারা, এরা কি করছে? এরা আপনার এই বৈষম্যের কথা বলে, বৈষম্যের কথা বলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসে তারা নিজেরা খায়। কিন্তু তারা এই যে মানে চাক জনগোষ্ঠী, মুরং জনগোষ্ঠী, আপনার খিয়াং জনগোষ্ঠী, পাংখো লুসাই, তাদের কাছে কিন্তু এই বৈষম্যের তাদের যে বরাদ্দটা এদের কাছে কিন্তু পৌঁছায় না। এরা থাকে ঢাকায়, এরা থাকে চট্টগ্রাম শহরে, এরা থাকে বিদেশে, এরা জানেই না পার্বত্য চট্টগ্রামের ওই মানে সাজেকের নুইঝুপু গ্রামে বা রোয়াংছড়ির তুলাছড়ি গ্রামে বা এই যে এখানকার যে মানে মানে এরা কিভাবে বৈষম্যের শিকার, তাদের অভাব কি, তাদের সমস্যা কি, এরা জানে না, কারণ এরা বছরেও একবার যায় না সেখানে। তো কাজেই সেই যে সমস্যাটা আছে না, সেই সমস্যাটা আমাদেরকে তুলে ধরতে হবে এবং এইটা বুঝতে হবে। আমি সবাইকে মানে আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে অনুরোধ করছি যে আদিবাসী এই টার্মসটা বাংলাদেশের না, সারা বিশ্বেই যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ, এবং বাংলাদেশের জন্য এটা অবশ্যই হুমকি স্বরূপ। কারণ পার্বত্য চট্টগ্রামে এখন এই যে জুম্মল্যান্ড রাষ্ট্রের প্রক্রিয়া আছে আপনার। এই আমি একটা কথা আমি আপনাকে বলি, দেখেন আপা, কয়েকদিন আগে আমি ঢাকায় একটা সেমিনারে একটা মুরং ছেলেকে দেখছিলাম। তিনি বলছেন যে তাদের জাতিগোষ্ঠীর মধ্যে সব ইসলাম মানে মুসলিম করা হচ্ছে, মানে ইসলামাইজেশন করা হচ্ছে। তো আমি তাকে বললাম যে আপনার নাম কি? তো তিনি একটা নাম বললেন, আমি ব্যক্তিগত কারণে নাম বলছি না। তো আমি বললাম যে আপনি কোন ধর্মের অনুসারী? বলে যে আমি খ্রিস্টিয়ান। আমি বললাম আপনাদের মুরং কত পার্সেন্ট খ্রিস্টিয়ান, কত পার্সেন্ট মুসলিম এবং কত পার্সেন্ট ইয়া? তো মুরংদের কিন্তু বেশিরভাগ মানে একে প্রায় বলতে পারেন যে 100% খ্রিস্টিয়ান হয়ে গেছে। মুরংদের অলমোস্ট 100% খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু তারা বলছে ইসলামাইজেশনের কথা। তাদের তো বলা উচিত ছিল, মুরংদের তো আদি ধর্ম খ্রিস্টান না, তাদের তো বলা উচিত ছিল যে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানাইজেশন হচ্ছে, আমার জনগোষ্ঠীর সবাইকে খ্রিস্টান বানিয়ে ফেলা হয়েছে। তাহলে আপনি বুঝেন যে এই যে ইসলামাইজেশনের কথা বলছে কারা? খ্রিস্টিয়ানরা বলছে। কারণ কি, তারা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। ওই যে 6 জাতি গোষ্ঠী কেএনএফ, যারা কুকি জনগোষ্ঠীভুক্ত, মুরংরা তো তাদের অন্তর্ভুক্ত। কাজে ওই ষড়যন্ত্রটা চলছে। এর মিজোরামের মুখ্যমন্ত্রী যেটা বলেছে, এখন মণিপুরের একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা অলরেডি মণিপুরকে খ্রিস্টান রাষ্ট্রের কথা বলেছে। কাজে এই ষড়যন্ত্রগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কোনোভাবেই আদিবাসী স্বীকৃতি দেয়া রাষ্ট্রের জন্য মানে সঠিক হবে না। এবং আমি লাস্টের 2টা সতর্কতা দিয়ে আমি বলছি, যারা আজকে এই যে খুব সরল মনে কালকের ঘটনাটাকে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের উপর অত্যাচার বলে মানে করছেন, তাদের কাছে বলি তারা আগে আদিবাসী বিষয়টা বুঝুন। আমি আবারও বলছি যে আমি যারা যারা মানে এই যে হামলায় যারা জড়িত তাদের বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু তারা আজকে যারা কথা বলছেন এই দেশটার জন্য, তারা আগে এই আদিবাসীর বিষয়ের সাথে যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রটা আপনারা বুঝুন, বুঝে তারপরে কথা বলুন। 1, 2, যারা এখন এই সরকারে যারা আছে, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, তারা পার্বত্য চট্টগ্রামে প্রকৃতপক্ষে বৈষম্যের শিকার কারা এবং মানে এই বৈষম্য দূরীকরণে তাদের আসল ভূমিকাটা কি রাখা উচিত সেটা তারা ভেবে দেখুন এবং সেইভাবে ব্যবস্থা করুন। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আজকে দেখেন জনপ্রশাসন সংস্কার কমিটি আপনার বাংলাদেশকে 4টা প্রদেশে মানে ভেঙে ফেলার মানে প্রদেশ পরামর্শ দিয়েছে। এটা মানে সংবিধান সংস্কার কমিটি বলে নাই, এটা নির্বাচন সংস্কার কমিটি বলে নাই, এটা জনপ্রশাসন থেকে এসছে। তার মানে হলো যে এখানে ব্যক্তি চয়েসটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু জনপ্রশাসনের মানে টপিকস না, এটা জনপ্রশাসনের টপিকস না, কিন্তু এসছে জনপ্রশাসন থেকে। তো কাজেই এই ব্যক্তির চিন্তাটা ঢুকিয়ে দেওয়াটা এটা আসলে আমাদের সার্বভৌমত্বের জন্য খুব ক্ষতিকর। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি মানে আপনার টকশো থেকে বিদায় নিচ্ছি, কারণ আমি যেখানে আছি সেখান থেকে আমাকে
আমাকে একটু যেতে হবে, সে কারণে আমি বিদায় নিচ্ছি। আমাকে ক্ষমা করবেন, আবার সবার অসংখ্য বক্তব্য ধন্যবাদ, শুনতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি